খবর শুনছেন বর্তমান কলকাতা সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা 10টি তাজা খবর। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মধ্যে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লাঠিচার্জ, ঘাট ধাক্কা, স্বামীকে বাঁচাতে স্ত্রীর মরিয়া চেষ্টা, বেকার ভাতার আবেদনে গিয়ে আটক যুবক। 1 মার্চ থেকে এভাবে আর ট্রেনের টিকিট কাটতে পারবেন না, যাত্রীদের বড় আপডেট দিল রেল। মিশন বেঙ্গল 2026 মার্চে বড় ধামাকা দিতে চলেছে বিজেপি। এশিয়ায় শুনানি পর্ব শেষ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তথ্যে এ রাজ্যে কত ভোটার নাম বাতিল। জামাতে শফিকুর, এনসিপি নাহিদের বাড়িতে যাচ্ছেন তারেক, ভোট মিটতেই বদল সমীকরণে। মার্চে ব্রিগেডে মোদির সভা, তার আগে দলের পরই বঙ্গ বিজেপি শুরু করেছে রথযাত্রা। রাজ্য জুড়ে শুরু হচ্ছে একাধিক প্রকল্পের ক্যাম্প, কবে থেকে কারা আবেদন করবেন, কতদিন চলবে, কি নথি লাগবে জানুন। এটিএম টাকা তুলতে গিয়ে পাশের যুবকের সাহায্য চেয়েছিলেন বৃদ্ধ শিক্ষক, বাড়ি এসে দেখলেন সব শেষ। তারেকের শপথ পাঠ অনুষ্ঠানে যেতে পারবেন না মোদি, পরিবর্তে কাকে পাঠাবে নয়াদিল্লি। বহাল তবিয়তে থাকবেন ইউনুস, মিলবে নয়া দায়িত্ব, ইঙ্গিত তারেক ঘনিষ্ঠের। আসছি বিস্তারিত খবরে। স্বামীকে আঁকড়ে রেখেছেন স্ত্রী, কিন্তু পারছেন না, কারণ তার স্বামীকে ঘিরে রেখেছে পুলিশ। কেউ মাথায় মারছে, কেউ পায়ে, কেউ গায়ে। মারের পর মার চলছে, বেকার ভাতা নিয়ে কার্যত জুটলো লাট। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই যুবককে আটক করেছে পুলিশ, কিন্তু কেন এমন হলো? রবিবার সকাল থেকেই যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য বিশাল লাইন পড়েছিল। বিডিও অফিসের সামনে তৈরি করা হয়েছিল ক্যাম্প। লাইন নিয়ন্ত্রণে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। দীর্ঘ সময় লাইনে এগোচ্ছিল না বলে খবর। তখনই মুখে মুখে প্রচার হয় ভিতরে পরিচিত কিছু যুবকের আবেদন লাইন ছাড়াই হয়ে যাচ্ছে। এবার এই খবর ছড়িয়ে পড়তেই লাইনে থাকা যুবকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সেই সময় এক যুবক পুলিশের সঙ্গে কথা বলতে চান, তখনই এ কথা ও কথা করতে শুরু হয় বচসা। তারপরেই পুলিশের তরফে ওই যুবককে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এরপর যুবক পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ভিডিওতে দেখা যায় ওই যুবককে বেধড়ক মার মারছেন পুলিশ আধিকারিকরা। তখনই অবধি যুবকের নাম জানা যায়নি। চোপড়া থানার আইসি সুরজ থাপা মাইক হাতে নিয়ে উপস্থিত জনতাকে শান্ত থাকার আবেদন জানান। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আগত এক ব্যক্তি পাবলিকের সঙ্গে পুলিশের ঝামেলা হচ্ছে, রাস্তাঘাট আটকে ছিল, সেই নিয়ে বোধহয় গন্ডগোল হচ্ছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। যারা নিত্যদিন ট্রেনে যাতায়াত করেন তাদের ভরসা মান্থলি টিকিট। বর্তমান অনলাইনের যুগে সবকিছুই মোবাইলে, ট্রেনে যাতায়াতের টিকিটও থাকে এখন মোবাইলে। তবে এতদিন যারা ইউটিএস অ্যাপ ব্যবহার করে এসেছেন তাদের জন্য খারাপ খবর, বন্ধ হয়ে যাচ্ছে ইউটিএস অ্যাপ। আগামী 1 মার্চ থেকে ইউটিএস অ্যাপ চলবে না। দক্ষিণ রেলওয়ে ধাপে ধাপে বন্ধ করে দিচ্ছে ইউটিএস অ্যাপ। আগেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল রেলের তরফে। ইউটিএস অ্যাপের পরিবর্তে যাত্রীদের জন্য চালু করা হয়েছে নতুন অফিসিয়াল মোবাইল প্ল্যাটফর্ম রেল ওয়ান অ্যাপ। রেলের দাবি, টিকিট কাটা থেকে ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখা সব পরিষেবা এই অ্যাপেই মিলবে। ইউটিএস অ্যাপে ইতিমধ্যে সেশন টিকিং, বুকিং, টিকিট রিনিউয়াল ও নতুন রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে প্ল্যাটফর্ম টিকিট বুকিং ও আর ওয়ালেট টপ অ্যাপও বন্ধ করা হয়েছে। তবে পুরনো অ্যাপে থাকা আর ওয়ালেটের ব্যালেন্স নষ্ট হবে না, তা স্বয়ংক্রিয়ভাবে রেল ওয়ান অ্যাপে স্থানান্তরিত হবে। নতুন অ্যাপে অসংরক্ষিত প্ল্যাটফর্ম ও রিজার্ভ টিকিট কাটা যাবে। পাশাপাশি পিএনআর স্ট্যাটাস, ট্রেনের লাইভ লোকেশন, প্ল্যাটফর্ম তথ্য, টিকিট বাতিল ও রিফান্ডের সুবিধা মিলবে। ডেবিট, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ও আরও ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এছাড়াও খাবার অর্ডার, অভিযোগ জানানোর সুবিধাও আছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। 2026-এর নির্বাচনী বৈতরণী পার হতে এবার আর কোনো ঝুঁকি নিতে নারাজ দিল্লির শীর্ষ নেতৃত্ব। সূত্রে খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহেই বঙ্গ বিজেপির এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাড়ি দিচ্ছে জাতীয় রাজনীতিতে। 2026-এ বিধানসভা ভোটকে সামনে রেখে তৎপরতা বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। লক্ষ্য স্পষ্ট করার প্রথম দফায় প্রার্থী তালিকা দ্রুত চূড়ান্ত করে শুরুতে মানসিক চাপে ফেলতে চায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে। দলীয় সূত্রে খবর, এবারে তালিকায় থাকতে পারে বড় চমক। প্রতিষ্ঠান বিরোধী হওয়া কাটাতে একাধিক বর্তমান বিধায়কের টিকিট কাটা পড়তে পারে। তাদের বদলে তরুণ পেশাদার, মহিলা নেত্রী এবং জনসংযোগে দক্ষ মুখদের প্রাধান্য দেওয়ার ভাবনা রয়েছে। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে রণকৌশল। মার্চের শেষেই প্রথম তালিকা প্রকাশের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে নেতৃত্ব। পুরনো নতুনের মিলেশে ভারসাম্য প্রার্থী তালিকা তৈরির চেষ্টা চলছে। ফলে একদিকে সংগঠনের নতুন রক্ত সঞ্চার, অন্যদিকে হেভি ওয়েটদের মধ্যে বাড়ছে টিকিট নিয়ে অনিশ্চয়তা। বঙ্গ রাজনীতির নজর এখন দিল্লির বৈঠকের দিকেই।
শেষ হলো এসআইয়ের শুনানি পর্ব। এনুমারেশন পর্বেই বাদ যায় 58 লক্ষ ভোটার নাম। নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার দুপুর পর্যন্ত এসআইয়ের শুনানিতে অনুপস্থিত রইলেন প্রায় 5 লক্ষ ভোটার। নথি যাচাইয়ের পর এখনও বাতিলের খাতায় 1.5 লক্ষের বেশি ভোটার। এসআইয়ের শুনানি পর্ব শেষ, এখন নজর 28 ফেব্রুয়ারির চূড়ান্ত ভোটার তালিকায়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে, অ্যানম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপসি মিলিয়ে প্রায় 1.5 কোটির বেশি ভোটারকে শুনানিতে ডাকানো হয়েছিল। শনিবার পর্যন্ত প্রায় 4,98,000 ভোটার শুনানিতে হাজির হয়নি, তাদের নাম বাদ পড়েনি। পাশাপাশি নথি যাচাই করে আরও প্রায় 1,63,000কে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আগে প্রকাশিত খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত বাতিলের সংখ্যা প্রায় 64,60,000 ছড়িয়েছে বলে কমিশন সূত্রের দাবি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, চূড়ান্ত তালিকা প্রকাশের পরও আপিলের সুযোগ থাকবে। এদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক তরজা চলেছে। একই সঙ্গে FRRO এর সুপারিশে আরও 38 জনের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান খালেদা পুত্র তারেক রহমান, কিন্তু তার আগে রবিবার তিনি যাচ্ছেন জামাত শীর্ষ নেতা শফিকুর এবং এনসিপি নেতা নাহিদ ইসলামের বাড়ি। বাংলাদেশে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে তথ্য তেমনটাই। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন বলে উল্লেখিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর রবিবার সন্ধ্যায় 2 বিরোধী নেতার বাসভবনে যাচ্ছেন তারেক রহমান। সন্ধ্যায় 7টায় তিনি দেখা করবেন শফিকুর রহমানের সঙ্গে, রাত 8টায় নাহিদ ইসলামের বাসভবনে যাবেন। নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ হিসেবে এই বৈঠক বলে জানা গিয়েছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে তারেক শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতার পরেও প্রতিশোধী রাজনীতি বরদাস্ত করা হবে না। ত্রয়োদশ নির্বাচনে তার নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি 300 আসনের মধ্যে 207টি জিতে বিপুল ব্যবধানে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়ে 69টি আসন। নতুন সরকারের সামনে অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তারেক রহমান। বঙ্গ বিজেপির লক্ষ্য বিধানসভা নির্বাচন, আর সেই কারণে এখন থেকে শুরু হচ্ছে প্রস্তুতি। মার্চের প্রথম থেকেই পরীক্ষার মরশুম শেষ হলে রাজ্য জুড়ে প্রচার করবে বিজেপি। ব্রিগেডে সভা করতে পারেন নরেন্দ্র মোদী। বিজেপির লক্ষ্য বঙ্গ বিধানসভা, আর সেই প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে একাধিকবার রাজ্য সফর করছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। ঢেলে সাজানো হয়েছে বিজেপির সংগঠনকেও। রাজ্য চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপরে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে, আর তার আগে পরে নরেন্দ্র মোদী ভোট প্রচারে রাজ্যে আসতে পারেন। বিজেপি সূত্রের খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহে ব্রিগেডে সভার প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির, আর সেই সভায় প্রধান বক্তা হিসেবে রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদী। কিন্তু তার আগেই রাজ্যে রথযাত্রা কর্মসূচি নিয়ে চায় গেরুয়া শিবির। এর আগে কৃষ্ণনগর সহ রাজ্যে একাধিক এলাকার নরেন্দ্র মোদীর সভায় তেমন ভিড় হয়নি। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তার জন্য এখন থেকেই উঠে পড়ে গেরুয়া শিবির। একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। পরীক্ষার মরশুম শেষ হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে, তারপর থেকেই পুরো দামে প্রচার শুরু করবে রাজ্য বিজেপি। মার্চের পর থেকে রাজ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহের একাধিক জনসভা রয়েছে রাজ্যে। সেই সব সভা সফল করার দায়িত্ব রাজ্য বিজেপির ওপর। বিজেপি সূত্রের খবর, মার্চের মাঝামাঝি বা শেষের দিকে ব্রিগেডে নরেন্দ্র মোদীকে দিয়ে জনসভা করতে চাইছে বিজেপি। মোদীকে নিয়ে শিলিগুড়িতে আরও একটি সভা করার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির। রাজ্য জুড়ে যুবসাথী প্রকল্প চালু হওয়ার আগে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রবিবার অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে বিশেষ ক্যাম্প, আর তার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য নতুন দিনে সমস্ত জেলা শাসকদের নিয়ে বৈঠক করলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণার ভিত্তিতেই স্বনির্ভর বাংলার শীর্ষক এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্র জুড়ে শুরু হচ্ছে বিশেষ সরকারি শিবির। 26 ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্প। সরকারি ছুটির দিনে শিবির বন্ধ থাকবে। বিডিও ও পৌরসভা অফিস ছাড়াও জনবহুল এলাকাতেও ক্যাম্প বসবে। এই শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, ভূমিহীন, ক্ষেতমজুর ও কৃষক সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে। রাজ্য সরকার জানিয়েছে, 1 এপ্রিল থেকে যুবসাথী প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হবে। পাশাপাশি ভূমিহীন, ক্ষেতমজুর ও কৃষকদের সেচের জলকর সম্পূর্ণ মকুবের ঘোষণা কার্যকর হবে। দুয়ারে সরকারের আদলে প্রতিটি ক্যাম্পে কৃষি, যুব কল্যাণ, নারী, বিদ্যুৎ ও শিশু কল্যাণ দফতরে আধিকারিকরা থাকবেন। আবেদনপত্র জমা নেওয়ার পর নির্দিষ্ট পোর্টালে তথ্য আপলোড ও নথি যাচাই করা হবে। আবেদনকারীদের আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের কপি, জাতিগত শংসাপত্র, মাধ্যমিক অ্যাডমিট কার্ড ও 2 কপি ছবি আনতে হবে।
টাকা তুলতে গিয়েছিল এটিএম থেকে, কিন্তু কে জানতো টাকা তোলার তো দূর, উল্টে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাবে হাজার হাজার টাকা। গত 25শে জানুয়ারি কামারপুকুরের বাসিন্দা ওই অবসরপ্রাপ্ত শিক্ষক মহেশপুর এলাকার একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়েছিলেন, কিন্তু টাকা তুলতে গিয়ে কিছু যুবক সমস্যার সম্মুখীন হওয়ায় তিনি পাশে থাকা এক যুবকের সাহায্য চান, কিন্তু সাহায্য চাওয়াই কাল হয়। অভিযোগে সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত যুবক কৌশলে শিক্ষকের আসল কার্ডটি বদলে নিয়ে একটি ভুয়ো কার্ড তার হাতে ধরিয়ে দেয়। কিছু সময়ের মধ্যেই বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৭৫,৫০০ টাকা। অভিযোগকারী অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম অশোক কুমার বৈরাগী। তিনি আরামবাগ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। তিনি যে প্রতারণার শিকার তা বুঝতে পেরেই সোজা পুলিশের দ্বারস্থ হন ওই বৃদ্ধ। তদন্তের নামে পুলিশ মেলে সাফল্য। অভিযুক্তকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়ে সাধারণের সামনে তুলে ধরেন। কেন আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে তাও বোঝান। যদিও তদন্তের স্বার্থে পুলিশ ধৃতের প্রকাশ্য আনেনি। এদিকে খবর চাওয়ার হতে ইতিমধ্যে শহরে নাগরিক মহলে চাপা উত্তর তৈরি হয়েছে। পুলিশ যদিও জানাচ্ছে ইতিমধ্যেই ধৃত যুবকের কাছ থেকে হাতিয়ে নেওয়া সমস্ত টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। ধৃতকে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই যুবক একাই কাজ করেছিলেন নাকি নেপথ্যে আরও বড় কোনো চক্র কাজ করছে তা জানতে পুরো দমে চলেছে পুলিশটির তদন্ত। জেরা করা হচ্ছে যুবককে। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে নয়াদিল্লির প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রবিবার এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। তাতে স্পষ্ট লেখা হয়েছে, আগামীকাল মঙ্গলবার আয়োজিত তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে শপথ পাঠ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন স্পিকার ওম বিড়লা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারত বাংলাদেশের সম্পর্ক আজকে নয়, দুই দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সংস্কৃতি সবটাই পারস্পরিকভাবে সম্পর্কিত। তাই বাংলাদেশের বুকে তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারকেও ভারত স্বাগত জানাচ্ছে। সেখানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উপস্থিতি কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, দুই দেশের আত্মীয়তা বৃদ্ধি করবে। আগামী মঙ্গলবার অর্থাৎ 17 ফেব্রুয়ারি শপথ পাঠ করবেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ওই দিন শপথ নেবেন নতুন মন্ত্রিসভা। তাই সেই অনুষ্ঠানে মাথায় রেখে ইতিমধ্যে বিশ্বজুড়ে আমন্ত্রণ পাঠানো শুরু করেছে ঢাকা। বিএনপির বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবির আগে জানিয়েছেন, ভারতের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাঠাতে আগ্রহী তারেক রহমান। আর তেমনটাই হয়। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ আসে ভারতের কাছে, কিন্তু তাতে যোগ দিতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বদলে যাবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ওই প্রতিনিধি বদলের কারণ কি? কূটনৈতিক স্তরে কি কোনো ফাঁক দেখা যাচ্ছে? নয়াদিল্লি সূত্রে খবর তেমনটা ঠিক নয়। মঙ্গলবার মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইয়ামানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগে থেকেই বৈঠক করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই ওই দিনই ঢাকার উপস্থিত থাকতে পারবেন না তিনি। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, তারেক রহমানের শপথ পাঠ অনুষ্ঠান ঘিরে মোট 13টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, যার মধ্যেই রয়েছে পাকিস্তান ও চীনের নাম। ইসলামাবাদের তরফে এই অনুষ্ঠান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত থাকবেন, তবে নিজেদের প্রতিনিধির নাম এখনও ঘোষণা করেননি বেজিং। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।